প্রেমের জোয়ারে ভাসতে থাকা মনের তরি প্রায়শই আমাদের তীর থেকে অনেক দূরে নিয়ে যায়। ভালোবাসার তুফান প্রায়ই আমরা দেখতে পাই না, আর কখনো কখনো দেখতে পেলেও আমরা তা এড়িয়ে চলে যাই। কিন্তু এরকম অসচেতনতার ঘুরেও আমাদের মস্তিষ্ক আমাদের একটা সিগন্যাল পাঠায় যে তুমি পথভ্রষ্ট হচ্ছ, সামনে বিপদের ঘূর্ণি রয়েছে, সতর্ক থাকো। জয় পদ্মপলা শালাক্ষী, জয় তং শ্রীপতি প্রিয়ে, জয় মাতর মহালক্ষ্মী সংসার নবতারিণী, মহালক্ষ্মী নমস্তুভ্যং নমস্তুভ্যং সুরেশ্বরী। তুমি খুশি? খুব। আর তুমি? আমিও। কিন্তু কমল, বৃন্দা যদি জেনে যায় তো? আরতি দেখো, এখন তো আমরা একটা সম্পর্কে চিরকালের মতো বাঁধা পড়ে গেছি, তাই না? কিন্তু ও তোমার প্রথম স্ত্রী। আমি জানি আরতি, দরকার যদি হয় তাহলে আমি ব্যাপারটা বুঝে নেব। প্রায়শই সত্যি বললে অশান্তি শুরু হয়, আর সত্যি না বলাটা একটা টাইম বোম হতে পারে, যেটা যে কোনো সময় যখন তখন ফাটতে পারে। সত্যি একটা হারিয়ে যাওয়া ছায়ার মতো ফিরেই আসে, আর আমাদের বিবেককে আঘাত করে বলে যে সত্যি অতীতে যদি তুই একটু সতর্ক হয়ে কাজ করতিস, যদি। আজও সারা রাত বাইরে থাকবে? সারা রাত কথাটার মানে কি বৃন্দা? তুমি জানো দিনরাত অফিসে কাজ চলছে, বড় বড় কন্ট্রাক্ট পেয়েছি আমি, যেগুলো সময় মতো কমপ্লিট করতে হবে। সত্যি বলো কমল, তুমি এই রাতগুলো অন্য কারোর সাথে কাটাচ্ছ না তো? আমি দিনরাত খেটে মরছি শুধু তোমার আর আমাদের মেয়ে সোনালির জন্য। সাহেব, ওই ম্যাডাম আপনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিলেন। কি ব্যাপারে? আপনার কোনো চক্কর চলছে কিনা, কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে কিনা। তুই কি ওকে কিছু বলেছিস? না সাহেব, কিছু বলিনি। কিন্তু সাহেব, আমার মনে হয় যে আপনার ম্যাডামকে সবকিছু বলে দেওয়া উচিত। গুড মর্নিং। মর্নিং। পিঙ্কি, এই ফলস সিলিংটায় একটা প্যাস্টেল শেড দিয়ে দাও। স্যার, কিন্তু ক্লায়েন্টের অরিজিনাল ডিজাইনে এটা ছিল না। ডিজাইনটা তো আর ঠিক বেদবাক্য নয় না, যেটা পাল্টানো যায় না। হাই। হাই, খুব মিস করেছি তোমায়। কমল, তুমি সবসময়ের জন্য চলে এসো না এখানে। আরতি, তুমি জানো আমি এটা করতে পারবো না, তাও সেই কথাই বলছো? মেয়েটাকে ছেড়ে চলে আসবো? ঠিক আছে, এসো না। আরে রাগ করছো কেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আজকের জন্য তো থেকে যাও। আমি রাতে এখানে থাকতে পারবো না। বৃন্দা সন্দেহ করতে শুরু করেছে। বৃন্দা, মেয়ে, কাজ। আর তুমি? চিন্তা করো না, আমি এই দুটো জায়গার মধ্যে কিছু একটা ওয়ার্কআউট করবো। ইজ দ্যাট ওকে? Yeah. চলো সোনালি, শুয়ে পড়ো, 11:30 বাজে। হ্যাঁ সোনালি, এই মেয়েটাও না। মা 11:30 বাজে, শুয়ে পড়ো। কাম অন। মা only 10 minutes last game ma please ma Only 10 minutes. okay 15 minutes এটা কি পসিবল নয় যে তুমি বৃন্দাকে ছেড়ে দাও আর সারা জীবনের জন্য আমার কাছে চলে এসো? ডার্লিং, বৃন্দাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। আরে এই মেসেজগুলো আমাকে কেউ একটা ফরওয়ার্ড করেছে, জোকসের মতো। বৃন্দাকে ডিভোর্স দিয়ে দাও।
আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই মেসেজ তোমাকে কেউ ফরওয়ার্ড করেছে? জোক সেটা। 44456678 এই নাম্বারটা কার? আরও 3 নম্বর। যে তোমার অফিসে কাজ করে, তোমার অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসোসিয়েট। তুমি ওকে তোমার অফিস আর জীবন দু জায়গা থেকেই সরিয়ে দাও। কোনোটাই সম্ভব নয়। কেন পসিবল নয়? কেননা আমি আমি আরতিকে বিয়ে করেছি। তুমি সোনালির বিষয়ে একবারও ভাবলে না? ও যদি জানতে পারে তো ও এটাকে কিভাবে নেবে? তুমি যদি না চাও তাহলে সোনালি কোনোদিনই এই ব্যাপারে জানতে পারবে না। আর তুমি দুটো জীবন যাপন করবে, দুটো মিথ্যার সঙ্গে। সবকিছুই আগের মতো থাকবে। এই বাড়িটা তোমার আর সোনালির থাকবে, সেভিংসটা তোমার, সমস্তই তোমার। তুমি ওর বৃন্দা, আমি ওকে ভালোবাসি। ভালো তো আমাকেও কখনো ভাসতে, কমল। তোমার জীবনে ভালোবাসা অর্থহীন হয়ে গেছে। বৃন্দা, আমাদের মধ্যে আর আগের মতো কিছুই নেই। দেখো, আমি কোনো ত্রুটি রাখবো না। তোমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করব। কোথায় থাকে ও? ও তোমাকে কখনো বিরক্ত করবে না, আই প্রমিস। আমি তোমাকে আর সোনালীকে কখনো ছাড়বো না। এই প্রমিস তো তুমি আরতিকে করেছো, তাই না? খারাপ তো লাগবেই, তাই না? যে কোনো কারোরই, তোমার, আমার, আমাদের সবার। তবে আমি এটা খুব ভালো করে জানি যে ও আমাদের এই সিচুয়েশনটা বুঝতে পারবে আর ব্যাপারটা মেনেও নেবে। ভালোই হয়েছে, খোলাখুলি কথা হয়ে গেছে। এখন থেকে সপ্তাহে কয়েকটা দিন আমি এখানে কাটাবো আর কয়েকটা দিন ওখানে। তবে আমার মেয়ে সোনালীকে এ ব্যাপারে কিছুই জানতে দেওয়া যাবে না। আর যদি বৃন্দা ওকে বলে দেয় তো? বৃন্দা বলবে না। ও সোনালীকে ততটাই ভালোবাসে যতটা আমি ভালোবাসি। জীবন আর ভালোবাসা কি এত সহজে ভাগ হতে পারে? ভাঙা মন আর ভাঙা ঘর কি আইন আর মনুষ্যত্বের সীমার মধ্যে থাকতে পারে? কমল, বৃন্দা আর আরতির ত্রিকোণ প্রেমের চতুর্থ কোণ এবার সামনে আসছিল। চাহিদা আর ঘৃণার মাঝখানে সরু রেখা আরো হালকা হয়ে যাচ্ছিল। ম্যাম, আপনি ভেতরে যেতে পারেন। Okay. মে আই কাম ইন? সুমন, সুমন রায়জা, ইয়েস। প্লিজ কাম। আপনি তো আমাদের কম্পিটিটরের ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার ছিলেন, চাকরিটা ছাড়লেন কেন? অ্যাকচুয়ালি স্যার, গত বছর আমার এনগেজমেন্ট হয় অ্যান্ড মাই ইনলস ডিডন্ট ওয়ান্ট মি টু ওয়ার্ক। তাহলে এখন ওনারা মত পাল্টেছেন? নো, অ্যাকচুয়ালি আমার এনগেজমেন্ট ক্যান্সেল হয়ে গেছে আর আমি লাইফটাকে একদম নতুনভাবে শুরু করতে চাই। ওয়েলকাম টু লিভিং ওয়ার্ল্ডস ডেকর। থ্যাংক ইউ। कौन सा क्या प्रोग्राम करने वाला किसी को नहीं मालूम। তো কোথায় খুঁজছো ফ্ল্যাট? একটা ফ্ল্যাট ব্যান্ড্রাতে দেখেছি, কিন্তু আমার বাজেটের নয়। কিন্তু আমার বাজেটের বাইরে নয় তো। তুমি কেন? আমি কেন? দেখো কমল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। জবাবটা হলো আই লাভ ইউ। বৃন্দা আমার ব্যাপারে জানে? তুমি কি চাও যে ও জানুক? ওয়াইফও তোমার। ও শুধুমাত্র আমার দায়িত্ব। আর আমি? তুমি তো আমার প্রাণ।
প্রথম স্ত্রীর সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক শুধুমাত্র মেয়ের জন্য টিকেছিল। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক আইন এবং আবেগের টানাপোড়েনের মধ্যে ছিল। আর এবার কমলের মন অন্য কারো প্রতি দুর্বল হচ্ছিল। একজন সাকসেসফুল স্মার্ট ইন্টেরিয়র ডিজাইনার কমলকে প্রত্যেকবার সত্যিই ভালোবাসছিল, নাকি এটা কমলের একটা স্বভাব ছিল যেটা মিথ্যে আর প্রতারণার কাঁধে ভর করে অপরাধকে আহ্বান জানাচ্ছিল। আরে প্রশান্ত, কি হয়েছে? সব ঠিক আছে তো? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, সব ঠিক আছে। এই কাছেই এসেছিলাম, তাই দেখা করতে চলে এলাম। আচ্ছা, ও আমার বন্ধু কপিল। ওই কাছেই কাজ করে। এমনিতেও একদম ঠিক সময় এসেছো। আমি লাঞ্চ করতেই যাচ্ছিলাম। এসো, তোমরাও করে নাও। আরে একটু ভাতও নাও না। আরে না না বৌদি, ঠিক আছে। তোমরা তো কিছু খাচ্ছই না। করা যাক। দাঁড়া, এখন না। এক্ষুনি দাঁড়া, থাম। আমি চল না সেরে ফেলি। বৌদি, আমরা আসি। হ্যাঁ, আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। চল চল। এই তোর কি হয়েছে রে? এতদিনের একটা প্ল্যানিং, এতটা মাথা খাটালাম আর ঠিক টাইমে তোর ফুস হয়ে গেল। আমি পারবো না রে ভাই। আরে ভাবাটা এক জিনিস, করাটা আর এক জিনিস। আর আরতি বৌদি, ওনার মুখটা, আমি পারবো না রে ভাই। চল করে ফেলি। আমি মেন্টাল নাকি রে? একটু আগে সাধু সাজছিল, এখন আবার বলছে করে ফেলি। হ্যাঁ, এখন সব সেট আছে, করে ফেলি। চল। আরে প্রশান্ত, কি হলো? আসলে বৌদি, ওর ফোনটা এখানে ফেলে গেছে। ফোন ফেলে গেছো? আমি তো দেখিনি, আর রিংও হয়নি। আমি ফোন করেছিলাম, কিন্তু ও সাইলেন্ট মোডে করে রেখেছে। আচ্ছা, তাহলে এসে দেখে নাও, এখানেই হবে কোথাও। এসো, দেখে নাও, সোফার উপর থাকতে পারে। প্রশান্ত, কি হলো? এখানে কি করছো তোমরা? স্যার,
আমার নাম আনন্দ, সোসাইটি সেক্রেটারি। আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। এটাই সেই ফ্ল্যাটটা যেখান থেকে গন্ধ বেরোচ্ছে। অ্যাকচুয়ালি স্যার, দুধওয়ালা কালকে দুধ রেখে গেছিল, তারপর কেউ দুধ ওঠায়নি। তারপর ও গিয়ে ওয়াচম্যানকে বলল, আর ওয়াচম্যান আমাকে জানায়। কোনো আত্মীয় স্বজনের কন্ট্যাক্ট? হ্যাঁ, ওনার হাজব্যান্ডকে আমি ফোন করেছি, উনি এক্ষুনি এসে পড়বেন। স্যার, রুমে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে, নিশ্চয়ই চুরি হয়েছে। কিন্তু দরজা খোলা হয়েছে, ফোর্স এন্ট্রি হয়নি। শুনুন, আরতি কোথায়? আপনি হাজবেন্ড? স্যার প্লিজ আরতি, বডিতে হাত দেবেন না। আরতি, স্যার প্লিজ বডিতে হাত দেবেন না স্যার। আরতি ওঠো। স্যার লাশেতে হাত দেবেন না। আরতি, আরতি, স্যার ছাড়ুন স্যার। এন্ট্রি অনুযায়ী এখানে গত 3 দিনের মধ্যে কেউ আসেনি। স্যার কমলবাবু সোম মঙ্গল বুধ 3 দিনই এখানে থাকেন, আর উনি ছাড়া এখানে কেউই থাকে স্যার, না। লবি আর গেটের রেজিস্টারে কোনো এন্ট্রি নেই, আর ঘরে জোর করে ঢোকারও কোনো চিহ্ন নেই। স্যার, ওয়াচম্যান বলছিল যে সোম মঙ্গল বুধ এই 3 দিন বরটা এখানে থাকে, আর বাকি দিনগুলোতে বউটা একাই থাকে। বাকি 4 দিন কোথায় থাকতেন? এটা দ্বিতীয় পক্ষ, বাকি 4 দিন ও প্রথম পক্ষের সঙ্গে থাকে। মিস্টার কমল, 2 দিন থেকে দুধের প্যাকেট বাইরেই পড়ে আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে 2 দিন ধরে আপনার স্ত্রী আরতির সঙ্গে আপনার ফোনেও কোনো কথা হয়নি। না, হয়নি কথা। আমি ব্যস্ত ছিলাম, সময় পাইনি। আমি আজকে ফোন করতামই, কিন্তু তারই মধ্যে খবর পেলাম। দেখুন, আমার মনে হয় যে মার্ডারের সাথে সাথে চুরিও হয়েছে। আপনি কি বলতে পারবেন কি কি চুরি হয়েছে? ওর খুব গয়নার শখ ছিল, ও প্রচুর গয়না কিনতো, গয়না পড়তে ভালোবাসতো, গয়নাগুলো লকারে রাখতো। কিন্তু এখন এই লকারটা পুরো খাঁটি। তুমি কে? স্যার স্যার আমি প্রশান্ত স্যার, আমি সাহেবের ড্রাইভার। এটা আমার লাইসেন্স। কোনো দড়ি বা তার দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। মৃত্যুর এক্সাক্ট টাইমিং বলা যাবে? 40 ঘন্টা হয়ে গিয়েছে। আজ 17 তারিখ, মানে মার্ডারটা 15 তারিখে হয়েছিল। কারেক্ট। পিঙ্কি, এই আরতিকে তোমার আসার আগে কমল স্যারের অ্যাসোসিয়েট ডিজাইনার ছিল, আর স্যারের ওয়াইফও ছিল। ওয়াইফ? তাহলে বৃন্দা? বৃন্দা ম্যাম কমল স্যারের প্রথম পক্ষ, আর আরতি ওনার সেকেন্ড ওয়াইফ। স্যার, আরতির কাছে সেদিন সন্দেহজনক কোনো কলই আসেনি। মানে যেই আসুক না কেন বিনা কলে এসছে। আর ভিজিটার্স বুকেও কোনো এন্ট্রি নেই স্যার। এটা কোনো পরিচিত লোকের কাজ মনে হচ্ছে। বিনা এন্ট্রি করে বিল্ডিংয়ে প্রবেশ করা, কল না করেই বাড়িতে চলে আসা। আরতি তাদের ভেতরে ঢুকতে দিয়েছিল এবং তারা সোজা বেডরুমে গিয়ে আরতিকে মেরে ফেললো। স্যার, এই কমল সামন্ত এ 2 দিনের মধ্যে একবারও নিজের বউকে ফোন করেনি।
এটাও বেশ সন্দেহজনক। আর ওনাকে রেজিস্টারে তো এন্ট্রিও করতে হয় না। আরতি আর বৃন্দা দুজনের ব্যাপারে জানতো। একে অন্যের সঙ্গে দেখা করেছিল না, এই দ্বিতীয় বিয়ে আপনার কাছে বোঝা হয়ে উঠেছিল না তো? একেবারেই না। আরতি আর আমি দুজনেই খুব সুখী ছিলাম। আপনি আর আরতি খুশিতে ছিলেন, বৃন্দা দেবীও এই ব্যাপারটা মেনে নিয়েছিল। তাহলে এই গল্পে অসুখী কে? এরকম হয় নাকি সবাই খুশিতে আছে আর একটা মার্ডার হয়ে কিন্তু গেল? চুরিও তো হয়েছে। চুরি হয়তো বিশ্বাসের হয়েছিল মিস্টার কমল। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আপনার বাড়ি চাকর বাকরদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ঘরের চাবি কারোর কাছে নেই। হ্যাঁ, নেই তো। তো তো যেই হত্যাকারী হোক না কেন আপনার স্ত্রী, সে এমনই লোক যার রেজিস্টারে সাইন করার প্রয়োজন পড়ে না, তালা খোলার প্রয়োজন হয়নি। আর তার এত বড় সাহস ছিল যে সে বেডরুমে প্রবেশ করলো। তার মানে এই খুনটা এমন কোনো লোক করেছে বা করিয়েছে যে আরতি দেবীর খুব কাছের লোক, যেমন আপনি। কি বাজে কথা বলছেন আপনি ইন্সপেক্টর? আপনি আরতি দেবীর খুন করিয়েছেন না নিজে করেছেন কমলবাবু? আমি আরতিকে ভালোবাসতাম, ওকে বিয়ে করেছিলাম, ও আমার স্ত্রী ছিল। দ্বিতীয় পক্ষের স্ত্রী? হ্যাঁ, তাতে কি হলো? আমার দ্বিতীয় স্ত্রী ছিল তো। দ্বিতীয়বার কি ভালোবাসা যায় না? দ্বিতীয় বিয়ে হয় না? অবশ্যই হয়, কিন্তু খুন শুধু একবারই হয়। আর বিশ্বাস করুন, সব সময় ধরা পড়ে যায়। হ্যাঁ স্যার, আরতি আমাদের এখানেই কাজ করতো, কিন্তু কমল স্যার আর আরতির অ্যাফেয়ার কবে শুরু হলো, কবে ওরা দুজন বিয়ে করলো, আমরা কিছুই জানি না। ওনার প্রথম বউ বৃন্দা, উনিও কি আগে এখানেই কাজ করতেন? না স্যার। উনি কি এই খুনটা ঘুরিয়ে থাকতে পারেন? এসব কিছু আমি কি করে জানবো? বলো সুমন। আমি কি বলবো? সুমন, আই এম সরি। দেখো, আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন একটা সময়, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে মিথ্যের মধ্যে থাকতে আমি ভালোবাসি না। বৃন্দা সাবন্ত, আমি আরতিকে কখনো দেখিনি। আপনার আরতি দেবীর উপর বেশি রাগ ছিল না কমলের উপর? অভিযোগ আমার স্বামীর বিরুদ্ধে, কিন্তু এ বিষয়ে আমি কিছুই করতে পারিনি। স্বামীর কিছু করতে পারেননি, আর আরতি দেবীর? হিংসা বড় ভয়ঙ্কর জিনিস। শুনুন, আমি আরতিকে হিংসা করতাম না। হ্যাঁ, কিন্তু সেই মহিলাদের হিংসা করতাম যারা এই ধরনের স্বামীকে ছেড়ে আসার সাহস দেখায়। সেই সাহস আমার মধ্যে ছিল না। আমার মেয়ে এভাবেই বড় হয়েছে যে একটা স্ট্যান্ডার্ড জীবনযাপনে অভ্যস্ত। আমার নিজের কোনো ক্যারিয়ার নেই, বাবা কিছু রেখেও যাননি। কি আয় করতাম আর কি দিয়ে সংসার চালাতাম? চলে যেতে চেয়েও আমি আমার স্বামীকে ছেড়ে চলে যেতে পারিনি। আর আত্মহত্যা করার মতো মনের জোরও ছিল না আমার। সেই জন্য আপনি আরতিকে মেরে ফেললেন? শুনুন, আমি আপনাকে আগেও বলেছি যে আরতির সঙ্গে আমি কখনো দেখা করিনি। আমি শুধু এইটুকু জানি যে আমার সংসার আর আমার মন দুটোই আমার স্বামী ভেঙে দিয়েছেন। আরতির জায়গায় অন্য কোনো মেয়েও হতে পারতো, কিন্তু আমার স্বামী তো একই থাকতেন না। স্যার, কমল, আরতি আর বৃন্দা তিনজনেরই কল রেকর্ড একদম পরিষ্কার, কোনো গন্ডগোল নেই, কোনো ষড়যন্ত্র নেই। আর দরজা ভাঙা হয়নি, বিল্ডিং এর রেজিস্টারে কোনো এন্ট্রি নেই। তাহলে একজন ঢুকলো কি করে, খুনি বা করলো কি করে? ওই দিন কমলের ফোন লোকেশন কি ছিল? আমি চেক করেছি স্যার, ক্লিন আছে, কিন্তু একটা ব্যাপার আছে। কি? কমল, আরতি আর বৃন্দা এই তিনজনেই এই 3 দিনে একটা নাম্বারে ফোন করেছে। কার নম্বর এটা? প্রশান্ত, কমল সাবন্তের খাস লোক ও ড্রাইভার। আমি ওর হিস্ট্রি বার করেছি স্যার, বহু বছর ধরে কমল সাবন্তের কাছে কাজ করছে। তাহলে তো ওর কমল সাবন্তের রঙিন ইতিহাসও জানা উচিত। এখন তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি হয়েছি যে তুমি খুশি নও। তুমি নিজের সংসার ভেঙে ওর সংসার গড়েছো। নিজের মেয়ের ভাগের টাকা দিয়ে তুমি ওর জন্য বাড়ি কিনেছো, গয়না কিনেছো, আরো না জানি কত কি কিনেছো। আর দেখো আজকে কি হলো, তোমারই দেওয়া জিনিসপত্রের জন্য আজকে ওকে মরতে হলো। তুমি মেরেছো ওকে কমল, তুমি। মা, হ্যাঁ মা।
আমি সব জানতে পেরে গেছি। কি জানতে পেরেছো তুমি? পেপারে বেরিয়েছিল যে বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, বাবার দ্বিতীয় ওয়াইফ মার্ডার হয়েছে। সাহেব, ওই পুলিশ আমাকে ডাকছে সাহেব। ওরা কিছু বলেছে কেন ডাকছে? না সাহেব, কিছু বলেনি। এই মুহূর্তে তোমার উপর আমার রাগ করে থাকা উচিত না, কিন্তু জানি না কেন তোমাকে দেখে আমার খারাপ লাগছে। আমি তোমাকে এভাবে দেখতে পারবো না কমল। আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আমি তো কমল সাহেব আর বৃন্দা বৌদির একদম কাছের লোক। আরতি দেবীরও খুব কাছের ছিলে। হ্যাঁ স্যার, উনিও খুব ভালো ছিলেন। দেখো প্রশান্ত, তুমি এই দুটো সম্পর্ককেই কাছ থেকে দেখেছো। তুমি জানো এটা কি করে করলো, তুমি এও জানো এটা কি করে ভাঙলো। আমাকে কিছু লুকানোর চেষ্টা করো না, কেননা আমি সব পিটিয়ে বার করে নিই। স্যার, আমি তো সেটুকু জানতাম যেটুকু আমাকে কমল সাহেব বলতেন, কিংবা যা কানে আসতো আর যেটা আমি চোখে দেখতাম। কখনো আরতির বাড়িতে গিয়েছিলে তুমি? হ্যাঁ স্যার। কখনো একাও গিয়েছিলে নিশ্চয়ই? কমল কোনো দরকারে তোমাকে পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, কমল সাহেব আমাকে এদিক ওদিক পাঠাতেন। 15 মার্চ দুপুরে তুমি আরতির ফ্ল্যাটে গিয়েছিলে? না না স্যার, আমি যাইনি। তোমায় কেউ বলেনি এই ফোন রেকর্ডস মিথ্যে বলে না? আমি জানি যে 15ই মার্চ দুপুরবেলায় তুই আরতির বাড়িতে গিয়েছিলি। আর একটা কথা বলি, তুই একা যাসনি, তোর সাথে অন্য একজন গিয়েছিল। এখন যা করেছি সব সত্যি কথা বলে দে, নয়তো কাঁদিয়ে কাঁদিয়ে বলাবো। হ্যাঁ স্যার, আমি আরতি বৌদিকে খুন করেছি। এটা তো আমি জানি যে তুই মেরেছিস। মারতে চেয়েছিলিস তুই? না স্যার, আমি মারতে চাইনি। আমি পারবো না রে ভাই। আরে ভাবাটা এক জিনিস, করাটা আর এক জিনিস। খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি জানতাম আমি যেটা করছি সেটা ভুল করছি। তাও মেরে ফেললি? লোভে অন্ধ হয়ে গেছিলাম স্যার, কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু টাকার দরকার ছিল। আবে প্রশান্ত, তুই জানিস তুই কি বলছিস? তুই যদি একবার ওর গয়না দেখিস না, তোরও মাথা খারাপ হয়ে যাবে। কাউকে সরিয়ে ফেলা কাজটা না খাওয়ার মতো না, ঠিক আছে? একে তো ভেতরে ঢুকবে কি করে, তারপরে বাইরে আসবে কি করে? আমাদের উপর কেউ কখনো সন্দেহ করবে না। আমি কমল সাহেবের মতোই আরতি বৌদির ঘরে যাতায়াত করে থাকি। শুধু গয়নার জন্য আরতিকে মেরেছিস? হ্যাঁ স্যার। প্রশান্ত, কি হলো? প্রশান্ত, খেয়াল রাখবি কিন্তু 50-50। হ্যাঁ, ব্যাপারটা একটু ঠান্ডা হতে দে, তারপর আমরা ভাগ করে নেব। চল। গয়না কোথায়? আর এই কবিরকে কোথায় পাওয়া যাবে? গয়না আত্মীয়দের বাড়িতে লুকিয়ে রেখেছি। প্রশান্ত, তুই আমাকে ফাঁসিয়ে দিলি রে। তোর না চুরি করার ইচ্ছাটা কোনোদিন ছিলই না সালা। তুই শুধুমাত্র ওই মেয়েটাকে খুন করতে চেয়েছিলি না? কি সত্যি তাই না? আর এবার তো বলে দে, কার কথা এসব করলি তুই? আমি সালা বল না। আপনার খুব কাছের মানুষ প্রশান্ত ও তার বন্ধু কপিল দুজনে মিলে আরতিকে খুন করেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এই খুন শুধুমাত্র গয়নার জন্য নয়। ওর সঙ্গে দেখা করা যাবে? স্যার, 15ই মার্চ লাঞ্চের সময় প্রশান্ত আরতির বাড়িতে ছিল। আরে একটু ভাতও নাও না। আরে না না বৌদি, ঠিক আছে। আর ওর বক্তব্য হলো যে ওর মার্ডার করার সাহস হচ্ছিল না, এই জন্য ও একবার বাড়ির বাইরে যায়, তারপর মাঝ রাস্তা থেকে ফিরে আসে আর খেল খতম করে দেয়। মাঝ রাস্তায় হঠাৎ ওর কি মনে পড়লো? না কেউ কিছু ওকে বলেছে? স্যার, আসলে 2:15 সময় ওর কাছে একটা ফোন এসেছিল।
44455678. মানে এই নাম্বারটা তার, যাকে প্রশান্ত বাঁচাতে চায়। প্রশান্ত, 7 বছর ধরে তুই আমার ড্রাইভারি করেছিস। হ্যাঁ সাহেব। তুই আমার খুব কাছের মানুষও ছিলি কিন্তু। হ্যাঁ সাহেব। প্রশান্তর কাছে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা কমল সাবন্তের নয়, কিন্তু কমল সাবন্ত বহুবার এই নাম্বারে কথা বলেছে। এই নাম্বার থেকে প্রশান্তর কাছে অনেক SMS গেছে, আর সমস্ত SMS-ই প্রেম ভালোবাসার। এটুকু তো পরিষ্কার প্রশান্ত এই খুনটা পয়সার জন্য করেনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। না সাহেব, আমি সত্যি লোভী হয়ে গিয়েছিলাম। তুই লোভে পড়ে এই কাজটা করতেই পারিস না। তুই আমার কাছ থেকে কি লুকোচ্ছিস? সত্যি কথা বল, বৃন্দা কি তোকে এই কাজটা করতে বলেছিল? মা, হ্যাঁ শোনা, মা, আমি সবসময় তোমার পাশে থাকবো, যা কিছু হোক না কেন। আমরা কখনো ভাবিনি যে দুটো বিয়ে ছাড়াও কমলের অন্য একটি মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, যেটা সে 2 বউকেই লুকিয়ে রেখেছিল। আপনি খুব ভালো খেলোয়াড় মিস সুমন, কিন্তু জিত আমাদেরই হলো। সুমন? কিন্তু আমি তো সুমনকে আরতির ব্যাপারে কখনো কিছু বলিনি, একটা শব্দ পর্যন্ত বলিনি। লুকিয়ে লুকিয়ে অ্যাফেয়ারের পর অ্যাফেয়ার করার কপিরাইট শুধু আপনার কাছেই নেই, আপনার নাকের নিচে আরো একটা অ্যাফেয়ার চলছিল। প্রশান্ত আরতির খুন সুমনের কথায় করেছে। আমি পারবো না রে ভাই। হ্যালো, কাজ হয়ে গেছে? না আমি পারছি না। কেন? আর কেন মানেটা কি? উনি একজন নির্দোষ মহিলা। আমার মন বলছে এটা করিস না, করিস না, করিস না। ঠিক আছে, করিস না। আর তারপর তোর মুখটা আমায় দেখাবি না। সুমন, অন্য কিছু একটা ভাবি না। প্রশান্ত, আমরা সব ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছিলাম আমাদের জন্য, একে অপরের জন্য। অ্যাকচুয়ালি না, তোমার মধ্যে এই ব্যাপারটাই নেই। আমি না তোমাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাব। বাই। আরে না 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 না, সুমন সুমন শোন 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 শোন, আমি কাজটা করে ফেলছি। গুড বয়। আর কাজ হয়ে যাওয়ার পর ফোন করো আমাকে। হ্যাঁ। আর শোনো, আই লাভ ইউ। কি ফালতু কথা বলছেন আপনি? প্রশান্ত আর সুমন? বাজে কথা, এটা হতেই পারে না। এটাই হয়েছে, সুমন নিজেই স্বীকার করেছে। এরকম অনেকবার হয়েছে যে আমি কমলের সঙ্গে মিটিংয়ে গেছি আর প্রশান্ত আমাকে বাড়িতে ড্রপ করেছে। তুমি অনেকদিন ধরে কাজ করছো না কমলের সাথে? হ্যাঁ ম্যাডাম, 7 বছর হয়ে গেছে। তাহলে তো তুমি ওর বেশ কাছের। হ্যাঁ ম্যাডাম, বলতেই পারেন। কমল সাহেব আমাকে একদম ফ্রেন্ড মনে করেন। প্রশান্ত, আমি চলে যেতে পারবো। আমার কাজ হলো আপনাকে দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, না হলে রাতে আমার ঘুম আসবে না। থ্যাঙ্কস। এবার ঘুম আসবে তো? আসবে। শোনো, শুধু কমল বলেছে বলে আমাকে ছাড়তে আসো বুঝি? না, শোনো, চা খেয়ে যাও। হ্যাঁ? কেন, খাবে না? না মানে খেতে চাই। তাহলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। শোনো, যেও না। প্রশান্তর সাথে অ্যাফেয়ার চলছিল সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আরতিকে কেন মারলে? কমল আমাকে শুধু বৃন্দার ব্যাপারে বলেছিল, আরতির ব্যাপারে তো কিছু বলেইনি। আরতি? হ্যাঁ, আরতি। কমল সাহেব তোমাকে আরতি বৌদির ব্যাপারে কিছু বলেনি? না,
আমি তো শুধু এইটুকুই জানি যে ওর ওয়াইফের নাম বৃন্দা। আরে উনি তো ওনার প্রথম পক্ষ। ইউ মিন কমল আরতিকেও বিয়ে করেছে? হ্যাঁ, কমল সাহেব আরতি বৌদিকে খুব ভালোবাসেন, যেমন আমি তোমাকে। এই আরতি বৌদিও না স্যারকে প্রচন্ড ভালোবাসেন, আর উনি যদি কিছু চান না কমল স্যার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেন। আমি জেনে গেছিলাম যে কমল ওর মুঠোর মধ্যে রয়েছে। ও যা বলে কমল তাই করে। আমার মনে হলো যে কমলের লাইফে আমি জাস্ট একটা টাইম পাস, ইউজ অ্যান্ড থ্রো এর মতো, আর এটা আমি কখনোই মেনে নিতে পারিনি। কমলকে আমি নিজের করে পেতে চেয়েছিলাম। তুমি কমলকে নয়, কমলের অর্থ চেয়েছিলে। বিনা অর্থে কমলকে তোমার কি কাজে লাগবে? তুমি ওর দেওয়া ফ্ল্যাট নিয়ে খুশি ছিলে না। তোমার সব কিছু দরকার যেটা ও আরতিকে দিয়েছিল। আমার না তোমাকে আরতি বৌদির কথা বলাই উচিত হয়নি। ছাড়ো না ওকে, আমাদের ব্যাপারে ভাবো না। আমাদের ব্যাপারে ভাবার মতো কিছু আছে নাকি? দেখো প্রশান্ত, আরতি আমার লাইফে কাঁটা। ও যখনই আমার কথা জানতে পারবে ও কমলকে আমার থেকে কেড়ে নেবে, আর কমল সেটা মেনে নেবে। খুব ভালোবাসে তো ওকে। আমি তো শুধু টাইম পাস ওর কাছে। এতে আমাদের সম্পর্কে কি আসে যায়? আমার কমলের কাছ থেকে সব কিছু চাই। তুমিও তো ওর ছিলে, যাকে আমি কেড়ে নিয়েছি। বেবি, ভালোবাসায় না মন ভরে, পেট না। যদি ভালো খাবার ইচ্ছে হয় না তো ভালো রকম টাকা খরচ করতে হয়, যেটা না তুমি রোজগার করতে পারবে আর না আমি। কিন্তু কমল সাহেব আরতি বৌদিকে কোনোদিনও ছাড়বেন না, আর তোমার জন্য তো আরো না। কিন্তু আরতি বৌদি তো কমলকে ছাড়তে পারে না সারা জীবনের মতো। কি তুমি কি বলছো সুমন? আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমার জন্য মরতে পারো? হ্যাঁ। মুখটা তো দেখো নিজের। চল, মরার জন্য বলছি না। তাহলে? মরার থেকে মারাটা সহজ, তাই না? কত সহজেই একটা মার্ডারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেললে তুমি। আরতিকে মারলেই সব চিন্তা মুক্ত, সব সম্পত্তি পকেটে। কি ভেবেছিলে তুমি? নিজেকে শিক্ষিত বলে দাবি করো, লজ্জা হওয়া উচিত। প্রশান্ত যদি তার বিবেকের আওয়াজ শুনতে পেত, যদি সে আরতির ফ্ল্যাটে ফিরে না আসতো সুমনের প্ল্যানটা পরিণতি দেওয়ার জন্য, যদি সুমনের সাংঘাতিক প্ল্যানের পরিণাম বুঝতে পেরে প্রশান্ত নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিত। মূল্যবান সম্পর্ক, কিন্তু কোন সম্পর্কটা সবচেয়ে বেশি মূল্য চোকালো? প্রশান্ত আর সুমনের সম্পর্ক, নাকি কমল আর সুমনের সম্পর্ক, নাকি কমল আর আরতির সম্পর্ক? আমাদের সবার একটা বিষয়ে ভাবা উচিত যে যেই আবেগ মানুষকে প্রতিশোধের আগুনে পোড়াচ্ছে সেটা যাই হোক, ভালোবাসা তো নয়। প্রশান্ত, সুমন আর কপিল আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে আছে। তাদের বিরুদ্ধে মার্ডার, চুরি আর ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগ দায়ের হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে আগামী দিন, আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন, সতর্ক থাকুন।